মানুষের সহানুভূতির আড়ালে লুকিয়ে থাকে কত শত অজানা গল্প। কখনো কি ভেবেছেন যে মুখটি দেখে আপনার চোখে জল আসে, যার করুণ পরিণতি দেখে আপনি অনুদান দিতে পকেট থেকে টাকা বের করেন, তার পেছনেই থাকতে পারে কোনো ভয়ঙ্কর অন্ধকার অতীত। চারদিকে যখন আলোচনার কেন্দ্রে একটি নাম, সৌদি আরব প্রবাসী মীর ইব্রাহিম। পুড়ে যাওয়া শরীর নিয়ে ক্যামেরার সামনে দাঁড়িয়ে যিনি কোটি মানুষের আবেগ আর অনুদান কুড়িয়েছেন, তার পেছনের আসল সত্যটা কি? এটি কি শুধুই এক অসহায় প্রবাসীর দুর্ঘটনার গল্প, নাকি এর আড়ালে লুকিয়ে আছে কোনো অপরাধের ব্লুপ্রিন্ট? একটি পুড়ে যাওয়া শরীর, সোশ্যাল মিডিয়ায় মিলিয়ন মিলিয়ন ভিউ আর হাজার হাজার মানুষের অকৃত্রিম আবেগ। মীর ইব্রাহিমের দাবি ছিল সে সৌদি আরবে একজন ইলেকট্রিশিয়ান হিসেবে কাজ করত এবং ডিউটি করার সময় একটি ব্লাস্ট থেকে তার এই ভয়াবহ অবস্থা হয়েছে। কিন্তু সৌদি আরবের দাম্মামে থাকা অন্যান্য প্রবাসীদের বক্তব্য বলছে সম্পূর্ণ ভিন্ন কথা। তাদের দাবি এটি কোনো সাধারণ বা অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ছিল না। মীর ইব্রাহিম বৈধভাবে কাজ করতে গিয়ে দুর্ঘটনার শিকার হননি, বরং দাম্মাম শহরের একটি বন্ধ ফ্যাক্টরিতে রাতের অন্ধকারে তামার ইলেকট্রিক কেবল চুরি করতে গিয়েছিলেন তিনি। আর সেই চুরির সময় আচমকা কেমিক্যাল ব্লাস্ট হয়ে তার মুখমণ্ডল ও শরীর পুড়ে যায়। সে কেবল মনে করে একটা কেমিক্যাল পাইপ ফুটো করে ফেলে। এখানে পাইপের উপরে এক ধরনের ব্ল্যাক টেপ মারা হয়, যার কারণে সে হয়তো বুঝতে পারেনি সেটা কেবল ছিল নাকি পাইপ ছিল। দেন সে কেবল মনে করি যখন পাইপ ফুটো করে ফেলে, ওই পাইপটা থেকে কেমিক্যাল বের হয়, ওইখানে একটা ব্লাস্ট হয়। ব্লাস্ট হওয়ার পরে তার শরীরে যেই যেই জায়গাগুলোতে কেমিক্যাল লেগে যায়, ওই জায়গাগুলো পুড়ে যায়। আমাদেরকে বিভিন্ন সময় বলে যে এখানে সাপ্লায়ার যে মালিকরা আছে, সে যাদের কাজ করছে আগে তাদেরকে যেন তার কথা বলে সহযোগিতা নিয়ে দেয়, কিন্তু আমরা এটা করি না। কারণ হচ্ছে সে তো ভালো কাজে গিয়ে তার এই অবস্থা হয়নি। একটা জিনিস, সে যদি এখানে কোনো কোম্পানিতে কাজ করতে গিয়ে এরকম হইতো, তাহলে তাকে নিয়ে নিউজ হইতো, বাংলাদেশি বিভিন্ন নিউজ তাকে নিয়ে নিউজ করতো, কিন্তু কোথাও তার কে নিয়ে কোন নিউজ নেই। দেন সে যদি কোনো একটা কোম্পানির কাজে অ্যাক্সিডেন্ট হইতো, ওই কোম্পানি তার হসপিটাল খরচের জন্য তাকে কিছুটা হলেও সহযোগিতা করতো, বেশ কিছুটা। এই সৌদি আরবের কিছুটা হলে বাংলাদেশের অনেক টাকা। দেন তার যে ইন্স্যুরেন্স আছে, তার ইন্স্যুরেন্স কোম্পানি হচ্ছে তাকে সহযোগিতা করতো, কিন্তু কেউই করে না। এবং সে যদি কোনো কোম্পানিতে এটা হইতো, ওই কোম্পানি তাকে যে খরচটা করতো, কিংবা সে যদি কোনো সাপ্লাইয়ের মাধ্যমে এটা হইতো, সাপ্লাই মালিক তাকে বিশাল অঙ্কে একটা সহযোগিতা করতো। কিন্তু এখানে কেউ তাকে কোনো সহযোগিতা করেনি। দেখলাম যে না, তার লোকের পরিমাণ দিন দিন বাড়তেছে। জি, আপনার তার বাড়িতে মোটরসাইকেল, আইফোন, সেগুলো বিক্রি করে না। তোমার চিকিৎসার জন্য তুমি এগুলো আগে এগুলো বিক্রি করো, তারপর যখন তোমার টাকা পয়সা শেষ হয়ে যাবে, সবকিছু শেষ হয়ে যাবে, তারপর তুমি দেশের মানুষের কাছে কত সমস্যা নাই। জি, কিন্তু সে মায়া করবো তার মধ্যে ভাই। সৌদি সরকারের কিছু ফ্যাক্টরি অর্থাৎ আপনার বন্ধ করে দেয়, সিলগালা করে দেয়। জি, ওরা দেখা দেখা এগুলা টার্গেট করে, এগুলা টার্গেট করে এগুলোর ভিতরে আপনার যায় কেবল, অর্থাৎ তামা যেগুলো পাইপ, গ্যাসের পাইপ, কেবল, এসির পাইপ, এরকম কিছু পাইপ, এগুলা কাটে কাইডে নিয়ে আসে। এগুলা ভাই আপনার তামা সৌদি আরবে অনেক দাম, স্বর্ণের দামের মতো সেন্সার। জি, তো ওইখানে গেতে যাওয়ার পরে ওইখানে ভিতরে কি হয়েছে ওটা জানি না, তবে ওইখানে ব্লাস্ট হয়েছে। এবার সে কি ইলেকট্রিক্যাল প্যানেল ব্লাস্ট হয়েছে নাকি আপনার গ্যাস? সেখানে আপনার ফ্যাক্টরিতে কিন্তু বিভিন্ন ধরনের কেমিক্যাল থাকে, গ্যাস থাকে, ওগুলো আপনার কপার পাইপের মাধ্যমে এগুলো আপনার টানা হয় আর কি। ওই হয়তো কপার পাইপ কাটার জন্য গেছে, সেখানে ব্লাস্ট হয়েছে, না হয় আপনার ইলেকট্রিক্যাল প্যানেল ব্লাস্ট হয়েছে। এরপরে সে 17 দিন 18 দিনের মতো আইসিইউতে ছিল। তার নামে 3-4টা মামলা হয়েছে। সৌদি পুলিশ একটা মামলা দিয়েছে, হসপিটাল কর্তৃপক্ষ একটা মামলা দিয়েছে, আর সেকেন্ড ইন্ডাস্ট্রি যারা নিয়ন্ত্রণ করে ওর নাম হচ্ছে মদন, সে মদন একটা মামলা দিয়েছে। দাম্মামের প্রবাসীরা আরো জানান, ইব্রাহিমের নামে সৌদি আরবে 1.5 লাখ রিয়ালেরও বেশি চুরি ও সরকারি সম্পত্তি ক্ষতির মামলা রয়েছে। সেই মামলা দেশটির অনলাইন সিস্টেমে নথিভুক্ত হওয়ার আগে আইনি জটিলতা এড়াতে সে সৌদি আরব ছেড়ে বাংলাদেশে চলে আসে। এমনকি তার কাছে সৌদির হসপিটালের কোনো বৈধ ডকুমেন্টসও নেই। এগুলা আপনারা একদম যাচাই করে দেখবেন যে তার কিন্তু হসপিটালের, এই দেশে সৌদি আরবে হসপিটাল ছিল, কোনো ডকুমেন্টস নেই, কিংবা সে যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছে এটার কোনো ডকুমেন্টস নেই। আপনারা তার কোনো ডকুমেন্টস পাবেন না। এই জিনিসগুলো আপনারা একটু তাকে প্রশ্ন করবেন এবং আপনারা নিজের মধ্যে নিজেকে প্রশ্ন করবেন যে এইটা কি আসলে সম্ভব কিনা, এভাবে যে একটা মানুষ এত বড় অ্যাক্সিডেন্ট হয়েছে তার কোনো ডকুমেন্টস থাকবে না। আপনারা প্লিজ দয়া করে এই জিনিসটা একটু দেখবেন। এই পুড়ে যাওয়া শরীর নিয়ে বাংলাদেশে ফেরার পর ইব্রাহিমের সাথে যোগাযোগ হয় মানবিক সংস্থা মাস্তুল ফাউন্ডেশনের। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে ইব্রাহিমের করুণ অবস্থা দেখে মাস্তুল টিম স্বপ্রণোদিত হয়ে তার অনুদান সংগ্রহের দায়িত্ব নেয়।
ইব্রাহিম দাবি করেন চেন্নাইয়ে তার উন্নত চিকিৎসার জন্য প্রায় 1 কোটি টাকা প্রয়োজন। অন্যান্য সংস্থার পাশাপাশি মাস্তুল ফাউন্ডেশন সাধারণ মানুষের কাছ থেকে ইব্রাহিমের জন্য টাকা জোগাড় করতে শুরু করে। মাত্র 2 দিনেই সংগ্রহিত হয় 10 লাখ টাকা এবং সেই টাকা সরাসরি তুলে দেওয়া হয় মীর ইব্রাহিমের হাতে। কিন্তু টাকা হাতে পাওয়ার পরই বদলে যায় ইব্রাহিম। টাকা পেয়ে কিছু অনলাইন পোর্টাল এবং ফেসবুক পেজে মাস্তুল ফাউন্ডেশনের বিরুদ্ধে উল্টো বক্তব্য দিতে শুরু করেন ইব্রাহিম। সহায়তার জন্য এগিয়ে আসার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ইব্রাহিমের এমন বক্তব্য শুনে স্তম্ভিত হয়ে যান মাস্তুলের কর্মকর্তারা। তার কাগজ আছে কি নাই এটা বিবেচনা আমরা করিনি, কারণ আমরা যেহেতু মানবিক প্রতিষ্ঠান, মানবিকতা নিয়ে কাজ করি, সুতরাং মানুষ হিসাবে আমাদের দায়িত্ব ছিল ইব্রাহিম ভাইয়ের পাশে দাঁড়ানোর। এই জন্য আমরা দাঁড়িয়েছি। সে যদি জানতাম যে সে এই কাজ করে এসে এখানে মিথ্যাচার করছে কিংবা এই মানুষের কাছে প্রতারণা করতেছে, আমরা ওর পাশে মানুষ হিসাবে দাঁড়াতাম। এসব অভিযোগের বিষয়ে মীর ইব্রাহিমের কাছে জানতে চেয়েছিল টিম ব্লুপ্রিন্ট, কিন্তু ইব্রাহিমের দাবি করা ঘটনার কোনো প্রমাণ তিনি দিতে পারেননি। এমনকি চিকিৎসার কোনো নথিপত্র তার কাছে নেই বলে জানান তিনি। আমার সৌদি আরবের কোন ডকুমেন্ট আমার কাছে নাই। আমি সৌদি আরব চিকিৎসা নিয়েছি। আমি আসার সময় আমি সেই পিকগুলো আপনাদের দিতে পারি। আসার সময় আমার কিছুটা ভালো ছিল, কিন্তু আর আস্তে আস্তে চেহারা যত শুকাইতেছিল, গাওয়াটা যত শুকাইতেছিল, ততই আমার চেহারা এলোমেলো হয়ে যাইতেছে। এই বলে মানুষে তো অনেকেই অনেক কথা বলছে, অনেকেই অনেক কথা বলে। আমি হচ্ছে ইলেকট্রিশিয়ান, আমি কারেন্টের কাজ করি। বাংলাদেশেও কাজ করছি। বাংলাদেশে কাজ করে তারপরে আমি গেছি সৌদি আরবে। আমি যেখানে কাজ করছি, কাজ করার পর আমার কোম্পানি কিন্তু বহন করে নাই। আমি এক মাস্ট্রির কাজ করছি, মাস্ট্রি কন্ট্রাক্টর। কোম্পানি আমাকে কোনো বহন করে নাই। তার বিরুদ্ধে তোলা চুরির অভিযোগের বিপরীতে কোনো শক্ত তথ্য প্রমাণ তিনি আমাদের সামনে উপস্থাপন করতে পারেননি। তবে ইব্রাহিম দাবি করেছেন এসব অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। লোকের যদি কোনো 2 নম্বরে কাজ করে থাকে অথবা তার নামে যদি কোনো মামলা করে থাকে, ওই সৌদি আরব থেকে তার বাপের ক্ষমতা নাই আসার। আমি টিকিট কেটে বৈধভাবে আসছি, আলহামদুলিল্লাহ। আর এই ধরনের কথা অনেকেই বলতেছে, অনেকেই আপনি হয়তো শুনছেন এই ধরনের কথা। আমারে মনে করেন এমন ওই যে যেরকম একজন লোক আমার উল্টো পুল্টো কথা বলতেছে, হুমকি দিতেছে। এখন আবার এই আপনি একটা কথা বললেন, এটা আমি প্রথম শুনলাম আপনার কাছে। মিথ্যা নাকি সত্যি? মানুষের পবিত্র সহানুভূতিকে পুঁজি করে লাখ লাখ টাকা পাওয়ার পর যখন এমন অন্ধকার অতীত সামনে আসে, তখন প্রশ্ন থেকে যায় ভবিষ্যতে কোনো সত্যিকারের অসহায় মানুষ